সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস নিয়ে। নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আর কথা বাড়াবো না, আমরা চলে যাই সরাসরি, দেখি আজকের আলোচনায় কি আছে। শিক্ষার্থীবৃন্দ, তুমি নিশ্চয়ই খেয়াল করছো, এখানে দুটো বেকার দেওয়া আছে, বিকার 1 এবং বিকার 2। বিকার 1 এর মধ্যে 100 গ্রাম পারক্লোরিক অ্যাসিড দেওয়া আছে এবং বিকার 2 এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 100 গ্রাম। উভয়ের 250 ml আয়তনের ভিতরে এই দুটো দ্রবণ দ্রবীভূত করা হয়েছে। তো এখন দেখি প্রশ্নটা কি। প্রশ্ন হলো, বেকারদের দ্রবণগুলোকে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায়, খেয়াল করবে, যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুতি বের করো। অর্থাৎ এই বেকার দুইটার ভিতরে যে দুটা দ্রবণ দেওয়া রয়েছে সেই দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করতে হবে এবং সেই মিশ্রিত করার পরে যে লবণ তৈরি হবে তার শতকরা সংযুতি বের করতে হবে। তখন সর্বদাই প্রশ্ন আছে, তাহলে তো আমাদের রাসায়নিক মানে সমীকরণটা জানা লাগবে, রাইট? সেই সমীকরণ জানা লাগবে এবং সেই সমীকরণের ভিতরে অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তার ভিতরে এইখানে হলো অ্যাসিড আর ক্ষার। তোমরা নিশ্চয় জানো, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে একটা লবণ পাওয়া যায় এবং পানি পাওয়া যায়। সেই লবণের শতকরা সংযুক্তি বের করতে হবে। তো দেখেন, আমরা প্রথম বিকারের মধ্যে রেখেছি, দেখো, পারক্লোরিক অ্যাসিড প্লাস এখানে রেখেছি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থী বন্ধু, যেটা বলি, এটা কিন্তু দ্রবণ। দ্রবণ কখন হয়? দ্রব যোগ দ্রাবক ইকুয়াল দ্রবণ। দ্রাবক হলো উৎকৃষ্ট, দ্রাবক হলো কি পানি। তাহলে পানির ভিতরে যখন দ্রবণ মানে দ্রব দ্রবীভূত করা হয়েছে, নিশ্চয়ই সেটা কিন্তু অ্যাকোয়াস হয়েছে। তাহলে পারক্লোরিক অ্যাসিড কিন্তু অ্যাকোয়াস হয়েছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু অ্যাকোয়াস হয়েছে। একটু সেদিক থেকে লিখতে গেলে দেখো, পারক্লোরিক অ্যাসিড এর ভিতরে যখন আমি পানি যুক্ত করব তখন কিন্তু এটা হবে কি পারক্লোরিক অ্যাসিড অ্যাকোয়াস। আর অ্যাকোয়াস যে হবে অমনিতে তারা দান করবে কি হাইড্রোজেন প্লাস অ্যাকোয়াস এবং ক্লোরাইড অ্যাকোয়াস তৈরি করবে। তাহলে এই হাইড্রোজেন প্লাস আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে আমরা পাবো, খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন এর ভিতরে পানি যুক্ত করে দেব তখন তারা তৈরি করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস তৈরি করবে এবং এইটা সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন তৈরি করবে। এবার তো খেয়াল করি, এইখানে কিন্তু সোডিয়াম প্লাস আয়ন এবং এখানে কি ক্লোরাইড মাইনাস আয়ন, এখানে হাইড্রোক্সিল মাইনাস আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন দান করেছে। এরা পরস্পরের সহিত বিক্রিয়া করবে। এরা পরস্পরের সহিত কি করবে? বিক্রিয়া করবে। এবার দেখে নিই কি অবস্থা আসে। আমরা তাহলে এখানে পারক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরেট প্লাস পানি। এই সোডিয়াম ক্লোরাইডটাই হলো তোমার কি লবণ। আমরা এই লবণটার শতকরা সংযুতি বের করব। এবার সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো সোডিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন, এই তিনটা মৌলের সমন্বয়ে গঠিত। এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন কি পরিমাণ, অর্থাৎ তার পার্সেন্টেজ কেমন রয়েছে সেটাই এখন আমরা বের করব। আরেকটু বলে রাখি, যতগুলো মৌল মিলে একটা যৌগ তৈরি করবে সেই যৌগটার ভিতরে পার্সেন্টেজগুলো যোগ করে 100 হতে হবে। দেখি 100 হয় কিনা। এবার আমরা সোডিয়াম ক্লোরেট এর আণবিক ভর বের করব। আণবিক ভর সোডিয়ামের আমরা জানি হলো 23
ক্লোরিনের হচ্ছে 35.5 এবং অক্সিজেন এখানে কয়টা রয়েছে? 4টা। অক্সিজেন হলো 16 আর এখানে থাকলো 4। সব মিলিয়ে এটা আমাদের যোগ করতে হবে। 23 35.5 প্লাস এটাকে যোগ করলে আসবে হলো 64। তাহলে সব মিলে যোগ করে আমাদের পাবো হলো 122.5। 122.5 অর্থাৎ এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই ক্লোরাইডের মোট আণবিক ভরটা হলো 122.5। এই 122.5 এর ভিতরে সোডিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন কি কি পরিমাণে রয়েছে সেটা এখন বের করব। তো প্রথমে আমরা আসি হলো সোডিয়ামের কথায়। সোডিয়াম এর শতকরা পরিমাণ, সোডিয়াম কত আছে? 23 কার ভিতরে রয়েছে? 122.5 এর মধ্যে রয়েছে। তাহলে 122.5 গুণ শতকরা পরিমাণ, তাহলে 100 দ্বারা গুণ করে দেব। এখন এইটাকে 23 আর 100 গুণ করে 122.5 দ্বারা ভাগ করে দেব। আমরা 23 গুণ 100 ভাগ 122.5, তাহলে আসবে হলো যে 18.78%। আমরা সোডিয়াম বের করে ফেললাম। এবার থাকলো কাজ, আমরা বের করবো এবার ক্লোরিনেরটা। লিখি ক্লোরিন এর শতকরা পরিমাণ সমান, ক্লোরিন কত? 35.5 ডিভাইডেড বাই 122.5 গুণ কত পার্সেন্টেজ? 100। তাহলে এটা আসবে যে 35.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 122.5 সমান 28.98%। এবং আরেকটা মৌলমার হলো, সেটা কোনটা? অক্সিজেন। অক্সিজেনের শতকরা পরিমাণ তাহলে আসবে এবার, অক্সিজেন এখানে কিন্তু 4টা রয়েছে, তাহলে আমাকে গুণ করতে হবে 16 গুণ 4 ডিভাইডেড বাই 122.5 গুণ 100। এবার এটা বের করতে হলে আমাকে গুণ করা লাগবে 64 গুণ 100 ভাগ 122.5, তাহলে আসবে হলো 52.25, অর্থাৎ 52.25%। এই হলো শতকরা পরিমাণ। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ভিতরে তোমার সোডিয়াম রয়েছে 18.78%, ক্লোরিন রয়েছে 28.98% এবং অক্সিজেন রয়েছে 52.25%। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে কিন্তু বলেছিলাম এই যে পার্সেন্টেজ গুলো রইলো, এই পার্সেন্টেজ গুলোকে যোগ করলে কিন্তু 100 হবে এবং 100 মিলবে। 100 না মিললে জানবো যে শতকরা পরিমাণটা বের করতে পারি না। তো আশা করি বুঝতে পারলেন। এরপর আমরা যে টপিকটা রেখেছি সেটা হলো, এই যে শতকরা পরিমাণ দেওয়া হয়েছে, এই শতকরা পরিমাণ থেকে আমরা একটা যৌগের স্থূল সংকেত কিভাবে বের করব। স্থূল সংকেত বের করার পর সেই যৌগের আণবিক সংকেত কিভাবে বের করব, এখন আমরা সেটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার প্রশ্নটিতে চলে আসি। একটা যৌগ লিখলাম, একটা যৌগ সোডিয়াম, ক্লোরিন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত। তাহলে একটা যৌগ 3টা পরমাণুর সমন্বয়ে গঠিত। সেই যৌগের মধ্যে এখানে সোডিয়াম দেওয়া আছে 18.78%, অক্সিজেন ক্লোরিন দেওয়া আছে
28.98%। তারপরে যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 61.25। তাহলে যৌগটির আণবিক সংকেত বের করো। প্রশ্নটা হলো এই, একটা যৌগ যেটা তিনটা পরমাণু বা তিনটা মৌলের সমন্বয়ে গঠিত এবং তার ভিতরে সোডিয়াম এবং ক্লোরিনের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, অর্থাৎ শতকরা পরিমাণটা দেওয়া রয়েছে, সেখানে বাষ্প ঘনত্ব রয়েছে, তাহলে যৌগটির আণবিক সংকেত কিভাবে বের করব? একটু বলে রাখি, আণবিক সংকেত বের করতে হলে অবশ্যই কিন্তু কি তার স্থূল সংকেত জানা প্রয়োজন। তো আমরা এবার অঙ্কে চলে আসি। এখানে আরেকটি বার মনে করিয়ে দিই, সেটা হলো একটা যৌগের শতকরা পরিমাণ 100 থাকতে হবে। এখানে দেখো এই দুটা যোগ করে কিন্তু 100 নাই, তাহলে 100 বের করতে হলে যে দুটা পরমাণুর শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই দুটা যোগ করে 100 ভিতর থেকে বিয়োগ দিলে অপর যে মৌলটি বাদ থাকবে সেটা বের করা যায়। তাহলে আমরা শুরু করব, অক্সিজেনের পরিমাণ বের করে নেব। অক্সিজেন এর পরিমাণ, অক্সিজেনের পরিমাণ তাহলে 100 বিয়োগ, তাহলে আমার থাকবে 18.78 যোগ 28.98 বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে বিয়োগ করে দিই 100 মাইনাস, তাহলে এই দুটা যোগ করলে আমার আসবে 8 আর 8 16, 9 আর কত 16 আর 1 17, তারপরে 8 আর 1 9, 9 আর 8 17 থাকলো, 2 আর 1 3, তাহলে 4 এত পার্সেন্ট। তাহলে এটা আমাদের বিয়োগ করলে আসবে হলো 4 আর 2 3, সরি এখানে থাকবে 2 আর এখানে থাকবে কত 52.24%। তাহলে আমরা অক্সিজেনের পরিমাণটা পেয়ে গেলাম। এবার যখনই আমরা তিনটা মৌলেরই পরিমাণটা পেয়ে যাব, তখন আমরা স্থূল সংকেত বের করার যে নিয়মটা সেটা দেখব। এবার লিখব প্রত্যেক মৌলের স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, অর্থাৎ পার্সেন্টেজ পাওয়ার পরে স্ব পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করে দেব। এবার আমরা লিখব কি সোডিয়াম। সোডিয়াম ছিল কত 18.78 ডিভাইডেড বাই সোডিয়াম হচ্ছে 23 সমান আমরা এখান থেকে বের করে নেব 18.78 ভাগ 23, তাহলে আসবে 0.82, অর্থাৎ আমাদের এখানে আসবে 82। এরপর আমরা লিখব ক্লোরিন। ক্লোরিন আসছে কত আমাদের, ক্লোরিন হচ্ছে 28.98 ডিভাইডেড বাই 35.5, তাহলে এখানে আসবে 28.98 ভাগ 35.5, তাহলে এটাও আসবে হলো 0.82। এরপরে থাকছে কি অক্সিজেন। অক্সিজেন রয়েছে 52.24, অক্সিজেনের কত 16, এইটা আমরা ভাগ করব 52.24 ভাগ 16, তাহলে এটা আসবে 3.27, 3.27। এরপরে যেটা নিয়ম সেটা হলো প্রাপ্ত ভাগফল যেটা পাবো সেই ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা দেখতে হবে। তাহলে এখানে দুটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেছি, এই দুটা ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে এই প্রাপ্ত ভাগফলগুলোকে আবার কি করে দেব, এটাকে ভাগ করে দেব। তাহলে আমরা এখন লিখব এখানে যে প্রাপ্ত ভাগফল
গুলোকে 0.82 দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা সোডিয়াম পেয়েছিলাম হলো 0.82 ডিভাইডেড বাই 0.82 ভাগ করলে আমার আসবে হলো 1। এরপর ক্লোরিন দেখি, ক্লোরিন হলো 0.82 ভাগ, তাহলে এটা আসবে কত 1। এরপর অক্সিজেন, অক্সিজেন দেখে নিই, অক্সিজেন হলো 3.27 ভাগ 8.2, তাহলে এটা কত ভাগ করে আসছে দেখি, ভাগ কত 0.82, তাহলে এটা আসবে 3.99 বা এটাকে আমরা পূর্ণ সংখ্যায় 4 লিখতে পারি। এবার আমরা সোডিয়াম পেলাম একটা, ক্লোরিন পেলাম একটা, অক্সিজেন পেলাম 4টা, তাহলে এবার সম্ভবত স্থূল সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা লিখব অতএব যৌগটির স্থূল সংকেত, সোডিয়াম পেয়েছি একটা, ক্লোরিন পেয়েছি একটা, অক্সিজেন পেয়েছি কয়টা, 4টা, সমান এটাকে আমরা লিখতে পারি সোডিয়াম, ক্লোরিন এবং অক্সিজেন। এটা আমরা পেলাম স্থূল সংকেত। এখন এই স্থূল সংকেত থেকে আমরা কিভাবে আণবিক সংকেতে যাব, এবার আমরা লিখব কি দেখো, ধরি যৌগটির আণবিক সংকেত হলো NaClO4 ব্র্যাকেট দিয়ে ইন লিখতে হবে। এই ইনের মানটা যদি আমি যা পাবো সেটা এইখানে বসিয়ে দিলেই সেইটার আণবিক সংকেতটা বের হয়ে যাবে। এবার যেটা নিয়ম হলো যে স্থূল সংকেত যেটা আমরা পাবো সেই স্থূল সংকেতের আণবিক ভর বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখবো, এবার দেখো সোডিয়াম ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম ক্লোরিন এর আণবিক ভর, আণবিক ভর সোডিয়ামের কত 23 প্লাস ক্লোরিনের কত 35.5, অক্সিজেনের কত 16 গুণ 4, তাহলে এটা সব মিলে আমরা পাচ্ছি 122.5। এটা সব মিলিয়ে আমরা আণবিক ভর পেলাম কত 122.5, অর্থাৎ যে যৌগটির স্থূল সংকেত আমরা পেয়েছি সেই স্থূল সংকেতের আণবিক ভর হলো কত 122.5। এবার প্রশ্নের মধ্যে নিশ্চয় মনে আছে, দেখো যে যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া ছিল, বাষ্প ঘনত্ব হলো আণবিক ভরের 2 গুণ, তাহলে আমরা লিখব অতএব আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণ কত 2। তাহলে এখন বাষ্প ঘনত্ব কত ছিল 61.25 গুণ কত 2, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে পাবো কত, বা এটা গুণ করলে আমরা পাবো হলো 122.5। এবার শর্ত মতে তাহলে আমরা আসি, শর্ত মতে 122.5 তার সাথে পাচ্ছি কত n, তাহলে গুণ n সমান কত, আমরা এটা তো স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর গুণ এটা, আর প্রশ্নে আমার দেওয়া আছে আণবিক ভর 122.5, তাহলে এটা আসবে 122.5। উভয় পক্ষ থেকে এবার 122.5 আর 5 কেটে দিলাম, কেটে দিলে থাকছে কত n সমান 1, তাহলে আমরা এখানে n এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আবার লিখব কি, অতএব যৌগটির আণবিক সংকেত অর্থাৎ NaClO4 ব্র্যাকেট n এর মান কত 1, এবার 1 দ্বারা গুণ করে দিই, বা আমরা এটা লিখতে পারবো NaClO4, এটাই তার মানে এটা সোডিয়াম ক্লোরাইড একটা আণবিক সংকেত। ঠিক আছে বন্ধুরা, কোনো যৌগের কিন্তু স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই রকম থাকে, আবার কোনোটা ভিন্ন হয়ে যায়। যেমন বেঞ্জিনের স্থূল সংকেত কি CH, আবার বেঞ্জিনের আণবিক সংকেত কি C6H6, তার মানে ওইখানে n এর মানটা তফাৎ হয়ে যায়। এইভাবে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করা শিখলাম। তার মানে কি, যে প্রশ্ন যদি এমন হয় যে আণবিক সংকেত
বের করতে স্থূল সংকেত জানা কি আবশ্যক? তখন কিন্তু অবশ্যই কথা বলতে হবে অবশ্যই আবশ্যক, এবং স্থূল সংকেত বের করে তারপরে আণবিক সংকেতে যেতে হবে। আরেকবার ফিডব্যাক করলে মনে হয় ভালো হয়, সেটা হলো যে একটা প্রশ্নের ভিতরে কিছু পার্সেন্টেজ অর্থাৎ কোনো কোনো মৌলের শতকরা পরিমাণ দেওয়া থাকবে, আর সেই শতকরা পরিমাণগুলো আগে আমাদের দেখতে হবে যে কি 100 আসছে কিনা। আর যদি 100 না আসে তাহলে আমরা এই নিয়মে অ্যাপ্লাই করব। আর 100 যদি পেয়ে যাই তাহলে সরাসরি আমরা মৌলের পারমাণবিক ভরগুলো দ্বারা ভাগ করে একটা সংখ্যাগুলো পাবো। সেই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, সেই ক্ষুদ্রতম সংখ্যাগুলো দ্বারা আবার কি করব, ওই প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগ করে দেব। ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো সেইগুলো দ্বারা যে সংকেত লিখিত হবে সেটা হলো স্থূল সংকেত। আর আরেকটা কথা হলো, এই ভাগফল যদি পূর্ণ সংখ্যায় না আসে তখন আমরা করব কি, সুবিধা মতো সংখ্যা দ্বারা গুণ করে ওটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তার কারণ যে আমরা জানি রাসায়নিক সংকেত কোনো সময় ভগ্নাংশ সংখ্যা হতে পারে না, তখন যে সংকেতটা আমরা পাবো সেটা হলো স্থূল সংকেত। এবারে আমাদের আণবিক সংকেত নির্ণয় করতে হলে যে স্থূল সংকেত পেলাম সেটাকে ব্র্যাকেটে n দ্বারা লিখতে হবে, তারপরে যৌগটির স্থূল সংকেত এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার পরে দেখব যে প্রশ্নের ভিতরে আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে শর্ত মতে সেটা সমান সেটা লিখে দিলাম, আর যদি না থাকে বাষ্প ঘনত্ব থাকে তাহলে আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের 2 গুণ, তখন এইভাবে আমাদের 2টা গুণ করে তারপরে মান বের করে নেব। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে n এর মান বের করার পর তারপরে যৌগটির আণবিক সংকেত অর্থাৎ এই লাইনে n এর মান বসিয়ে গুণ করে দিলে আমাদের কি হবে, স্থূল সংকেত থেকে আণবিক সংকেতটা বের হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসব, এবং যে কোনো সমস্যা থাকলে আমার ফেসবুকে কমেন্টস করে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।